প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব আমাদের যাত্রা ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 এর লেকচার 1 এটা দিয়ে আমরা এখন শুরু করব। আজকের তারিখ হলো তোমার 05/09/2020। আমরা আজকে প্রথমে আমরা যেটা বলবো সেটা যে রিয়েল নাম্বার সিস্টেমটা কী সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়া শুরু করব, তো তার আগে আমাদের রিয়েল নাম্বার সিস্টেম এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে। সো প্রথমে আমরা যেটা বলি সেটা হলো গিয়ে ন্যাচারাল নাম্বারস। এটা হলো অল দ্য পজিটিভ integers আর বিলংস টু দিস গ্রুপ। এগুলি সবগুলি হলো ন্যাচারাল নাম্বারের উদাহরণ। যেমন ধরো তোমার 1, 2, 3, 4 এগুলি সব ইন্টিজার হতে হবে, তাহলে সেগুলিকে আমরা ন্যাচারাল ইন্টিজার বলতে পারি। তো এখন আমরা এইগুলির ভিতর ধরা যাক যে এ আর বি যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এ প্লাস বি অ্যান্ড all are also natural numbers. তাহলে আমরা যেটা পাবো যে এ বি প্লাস বি এগুলি সবই ন্যাচারাল নাম্বার। তারপর আমরা আরেক ধরনের আছে, সেটা হলো নেগেটিভ নাম্বারস ওর এটাকে আমরা ইন্টিজারই লিখি, ইন্টিজার্স অ্যান্ড 0 এগুলি আরেকটা ক্যাটাগরিতে পড়ে। যেমন ধরো -1, -2, -3 এটসেট্রা অ্যান্ড অলসো 0 এগুলি সবগুলি হলো গিয়ে এই ক্যাটাগরিতে পড়ে, যেগুলি নেগেটিভ ইন্টিজার অর 0 তার মধ্যে পড়বে। তো এখন আমরা আরেকটু সামনে যাই। আরেকটা হলো রেশনাল নাম্বারস। যদি কতগুলি নাম্বার আমরা ফ্র্যাকশন, যেমন ধরো ফ্র্যাকশনস যেমন ধরো 3/2, হাফ এটসেট্রা বিলংস টু দ্য রেশনাল নাম্বার। অ্যান্ড রেশনাল ছাড়াও আরেকটা পদ আছে, সেটা হলো ইরেশনাল নাম্বারস। একটু ঠিক করে লিখি, ইরেশনাল নাম্বারস। যেমন ধরো √2, পাই এটসেট্রা এগুলিকে তুমি আসলে a/b এই ফর্মে লিখতে পারো না। সো এগুলিকে আমরা বলে থাকি দে আর ইরেশনাল নাম্বার। ওকে, তো এখন এগুলিকে যেমন তুমি a/b এই ফর্মে লিখতে পারো, এইটা a/b এরকম কোনো ফর্মে আসলে এটা এই ইরেশনাল নাম্বারটা লেখা যায় না। সো এই হলো কি আমার মোটামুটি চারটা কোয়ালিটি, যে চার ধরনের আমরা রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করি: ন্যাচারাল নাম্বার, নেগেটিভ ইন্টিজার, রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। এখন আমরা চলো যে এটা রিয়েল নাম্বারের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায় কিনা সেটা আমরা দেখতে পারি। সো লেট আস স্টার্ট উইথ গ্রাফিক্যাল representation of real numbers. আমরা চাইলে একটা গ্রাফের মাধ্যমে রিয়েল নাম্বারগুলিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ধরা যাক একটা স্কেলিং, ধরা যাক এটা একটা লাইন, যে লাইনের
কোথাও আমি মেনশন করলাম 0, এদিকে 1 2 3 4 এটসেট্রা, এদিকে হবে -1 -2 -3 -4 এটসেট্রা। এখন আমি বিভিন্ন নাম্বারকে এক একটা পয়েন্টে দেখাতে পারি। যেমন ধরো এই জায়গাটায় আমি বলতে পারি দিস ইজ মাই পয়েন্ট অফ √2, তার মানে এই জায়গাটা আসলে 1.44 এই ধরনের কোনো একটা ব্যাপার। তারপরে এখানে আমি বলতে পারি দিস ইজ মাই পাই 3.14 এরকম একটা ব্যাপার। সো এই জায়গাটায় আমি বলতে পারি দিস ইজ সাম রেশনাল নাম্বার 4/3 এটসেট্রা। আর এটা হলো এইটা মনে করো আমার একটা নেগেটিভ ইন্টিজার। আবার এখানে 3 এবং -3 এবং -4 এর মাঝখানে আমরা পাবো -2/-√3 এটসেট্রা। সো আমরা এইভাবে একটা গ্রাফের মাধ্যমে বিভিন্ন ধরনের যে রিয়েল নাম্বারগুলি আছে তাদেরকে আমি দেখাতে পারি। তো এখন ধরো যদি কোনো একটা পয়েন্ট এ, একটা রিয়েল নাম্বার এ ইজ represented by point A, and ধরো আরেকটা নাম্বার B is represented by point B, যদি if A remains at right side of B, তাহলে আমরা বলতে পারি A is greater than B, আর if A remains at left side of B, তাহলে আমরা বলতে পারি A is smaller than B। এভাবে আমরা তাদেরকে আসলে ক্লাসিফাই করে নিতে পারি। সো let us go to the next slide, next page। তাহলে এখন ধরো আমরা একটা সেট তৈরি করতে পারি, the set of values, the set of values, say of all values of real number, all values of real number can be represented by a quantity called x। ধরা যাক x হলো গিয়ে যতগুলি রিয়েল নাম্বার আছে, যত ধরনের রিয়েল নাম্বার আছে সবগুলি রিপ্রেজেন্ট করে। এখন যদি কোনো একে আমি একটা লিমিটের ভিতর রাখি যে a is greater than x is greater than a but less than b, তখন এই ইন্টারভালটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল of real number। আর যদি এভাবে লেখা হয় a may be x এর সমান অথবা তার থেকে বড়, b এর সমান বা তার থেকে ছোট, তাহলে এই ধরনের ইন্টারভ্যালকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল অফ রিয়েল নাম্বার। তাহলে এভাবে আমরা আসলে কথাটা রিপ্রেজেন্ট করি, x is in open interval of real number between a and b, and x is a real number which is under a close interval of a and b। এভাবে আমরা আসলে ডিফাইন করতে পারি। so x is called real variable। এটাকে আমরা রিয়েল ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস ডিফাইন করি, সেটা হলো অ্যাবসোলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার। অ্যাবসোলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার, এটাকে আমরা এইরকম একটা মডুলাস দিয়ে প্রকাশ করি, অ্যান্ড এটা ইজ equal to a if a is greater than 0 and is greater than
A, if A is smaller than 0, this is their property, their property, and R, it is equal to 0 if A equal to 0. এই তিনটা ভ্যালু তার হতে পারে যে অ্যাবসলিউট ভ্যালু অফ A সে A থেকে বড় হবে, এর সমান হবে যদি A একটা রিয়েল নাম্বার হয়, পজিটিভ নাম্বার হয়, আর এটা A থেকে বড় হবে যদি এর মান 0 থেকে ছোট হয়, এবং সমান হবে যদি এর সমান হয়। এগুলি খুবই সহজ কিছু বক্তব্য। তারপরে এখন আমরা আস্তে আস্তে একটু জটিল জায়গায় যাই, কারণ আমাদের পড়ার বিষয় হলো কমপ্লেক্স নাম্বার। তাহলে আমাদের এখন শিখতে হবে কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা কেমন। সো লেট আস স্টার্ট উইথ কমপ্লেক্স নাম্বার সিস্টেম। আস্তে আস্তে আমাদের কমপ্লেক্স নাম্বারের অনেক ডিপে যেতে হবে। তো আমরা প্রথমে তার সংজ্ঞা থেকে শুরু করি। সো if we consider a equation, ধরো আমরা একটা ইকুয়েশন কনসিডার করলাম x² + 1 = 0। এখন এই ক্ষেত্রে ইন দিস কেস x will not have a real number solution। তার মানে x এর মান কোনো অবস্থাতে একটা রিয়েল নাম্বার পেতে দেবে। তো এই ইকুয়েশনে টু পারমিট or obtain a solution of this equation আমাদের যেটা লাগবে সেটা হলো we have to introduce complex number সিস্টেম। আমাদের এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা আমরা তখন ইন্ট্রোডিউস করব। এখন আমরা কমপ্লেক্স নাম্বার ইজ ডিফাইন্ড বাই, we can define a complex number. Generally we define it by a number called z. This is equal to a plus ib. এটার আসলে দুইটা পার্ট থাকে, যেমন ধরো রিয়েল পার্ট অফ z is a and imaginary part of z equal to b. এগুলি আমরা আসলে আগেই শিখছি, কিন্তু আমরা জাস্ট নতুন করে একটু ঝালাই করে নিই। আচ্ছা, সো z is called a complex variable. এটাকে বলা হয় একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। সো এখন আমরা ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার a plus ib and let us call it z1, আর আরেকটা ইকুয়েশন z2 equal to c plus id. They are equal, z1 and z2 are equal if a equal to c and b equal to d. This is the only condition যে দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হওয়ার একমাত্র কন্ডিশন হলো তার রিয়েল পার্টগুলি সমান হতে হবে এবং তার ইমাজিনারি পার্টগুলি সমান হতে পারে। সো সামটাইমস আমরা আরেকটা জিনিস কনসিডার করতে পারি, যে ধরো একটা রিয়েল নাম্বার যেটা আমি x দিয়ে প্রকাশ করি is a subset, real number set x is a subset of complex number
উইথ বি ইকুয়াল টু 0। আমরা ধরে নিতে পারি যে এক্স, যতগুলি রিয়েল নাম্বার এক্স আছে সেগুলি সবগুলি কমপ্লেক্স নাম্বারের একটা যে সেট আছে, সেই সেটের একটা কোয়ান্টিটি যখন বি এর মান 0, তার মানে ইমাজিনারি পার্টটা 0 যদি হয়। যেমন ধরো আমি যদি কমপ্লেক্স নাম্বার যে কোনো একটা ইয়াটাকে আমি লিখতে পারি, ধরো একটা কমপ্লেক্স নাম্বার, দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার, বাট এটা আসলে রিয়েল নাম্বারের ভিতরে বিলং করে, কিন্তু এটাকে আমি যদি তার কমপ্লেক্স পার্টটাকে 0 বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটা আবার একই সাথে রিয়েল নাম্বার, কারণ তার কমপ্লেক্স পার্টটা 0। সো যখন আমরা যেসব আমরা এখন ডিফাইন করব, ধরো কোনো একটা নাম্বারে a প্লাস আইবি দুইটাই আছে, a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, তাহলে তাদেরকে আমরা বলবো পিওর, সরি, দিস ইজ ইমাজিনারি নাম্বার, বাট ইফ a ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা বলবো পিওর ইমাজিনারি নাম্বার। তার মানে যখন শুধুমাত্র আই এর পার্টটা থাকবে, এর রিয়েল পার্টটা থাকবে না, তখন তাকে আমরা বলি পিওর ইমাজিনারি নাম্বার। এখন নেক্সট আমরা যাই আরেকটা ডেফিনেশনে, সেটা হলো কমপ্লেক্স কনজুগেট। ধরা যাক আমার একটা ইমাজিনারি নাম্বার আছে জেড, যেটার মান হলো a প্লাস আইবি। এখন এটার কনজুগেট অফ জেড, এটাকে সাধারণত আমরা জেড স্টার দিয়ে ডিফাইন করি, এটার মান হবে a মাইনাস আইবি। তখন আমাদের ইমাজিনারি পার্টটা একটা নেগেটিভ সাইন চলে আসবে। এখন আমরা দেখি যে কমপ্লেক্স নাম্বারের কী অপারেশন হতে পারে। দ্য ফান্ডামেন্টাল operations of complex numbers, কী ফান্ডামেন্টাল অপারেশন হতে পারে তাদের একটু আলোচনা করি। সো 1 is addition হবে a প্লাস bi plus c plus di can be written as a plus c plus I b plus d। এটা সহজ। 2 সাবট্রাকশন, ঠিক আগের মতো, a plus bi minus c plus di equal to a minus c plus I b minus d। সো এটা হলো সাবট্রাকশন, অ্যান্ড দেন মাল্টিপ্লিকেশন যদি আমি দেখি, তাহলে a প্লাস bi ইন্টু c প্লাস di ইকুয়াল টু ac প্লাস adi প্লাস CBI প্লাস I স্কোয়ার BD। তো আমার তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে AC মাইনাস BD প্লাস I ইন্টু AD প্লাস CB, যেহেতু I ইকুয়াল টু রুট -1, তাহলে I স্কোয়ার ইকুয়াল টু হবে -1। এই জিনিসটা আমি যদি ফলো করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেন 4 ইজ কল্ড ডিভিশন, এটাও আমার শিখতে হবে একটু। a প্লাস bi c প্লাস di, এই ধরনের আমরা রাখতে চাই না, আমরা চাই যে নিচের দিকে একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ করব। তাহলে আমি এমন একটা জিনিস দিয়ে গুণ করি যেন নিচেরটা রিয়েল নাম্বার হয়ে যায়। তাহলে a প্লাস bi ইন্টু c প্লাস di, আর নিচে আমি c মাইনাস di, সরি এটা মাইনাস হবে, c প্লাস di
ইন্টু সি মাইনাস ডিআই দিয়ে গুণ করলাম, তাহলে নিচের লাইনে আমি পাবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় লিখবো। আর উপরে হবে এসি প্লাস বিডি প্লাস আই বিসি মাইনাস এডি। সো দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডিভিশন। সো এটাকে আমি আরেকটু ভাগ আলাদা করে লিখতে পারি, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো এগুলি হলো তাহলে সবগুলি হলো কমপ্লেক্স নাম্বারের অপারেশন যেগুলি আমরা করতে পারি সেগুলি। আমার ধারণা যে তোমরা নিশ্চয়ই এগুলি আগে জানো, কিন্তু একটু আমরা রিভিশন দিয়ে তারপর সামনে দিই। তবে চলো এবারে অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে কী কী ম্যাথমেটিক্স ওখানে হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো লেট আস নাও ডিফাইন অ্যাবসোলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাবসোলিউট ভ্যালু কী কী হতে পারে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। সো আমরা এখন কীভাবে ডিফাইন করব? সো আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয়, জেড ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হয়, তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড দিস ইজ ডিফাইন্ড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা সাধারণত ডিফাইন করি। একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সহজ একটা এক্সাম্পল। ধরো 2 প্লাস 3i একটা জেডের মান, তাহলে জেড অ্যাবসোলিউট ভ্যালুর মান কী হবে? সহজ, 13 রুট 13, কারণ 4 প্লাস 9 রুট 13। সো এগুলি সহজ জিনিস। সো এখন তাদের কী কী প্রপার্টি আছে, অ্যাবসোলিউট ভ্যালু কী কী প্রপার্টি আছে, তাহলে এটা আমরা দেখি। তো লেট Z1 Z2 Zn আর কমপ্লেক্স নাম্বারস, এটা যদি সব কমপ্লেক্স নাম্বারস হয় তাহলে অবশ্যই এটা সত্যি হবে Z1 Z2 ইকুয়াল টু Z1 ইন্টু Z2। তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফলের অ্যাবসোলিউট ভ্যালু দুইটা আলাদাভাবে অ্যাবসোলিউট ভ্যালুর গুণফলের সমান। আর এটাকে আমরা জেনারেলাইজ করতে পারি, Z1 Z2 Zn দিস ইজ ইকুয়াল টু Z1 Z2 Zn। এভাবে আমি জেনারেলাইজ করতে পারি। অ্যান্ড তারপরে এটা হলো প্রপার্টি 1। প্রপার্টি 2 হলো Z1 বাই Z2 ইকুয়াল টু, দুটাকে আমি আলাদা করে ফেলবো, Z1 Z2। এটাও সত্য, তবে এখানে একটা শর্ত আছে, ইফ অ্যাবসোলিউট ভ্যালু অফ Z2 নট ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তখন কিন্তু এই সূত্রটা খাটবে না। কাজে এই সূত্রটা তখনই খাটবে যখন Z2 এর অ্যাবসোলিউট ভ্যালুর মান 0 নয়। তাই চলো আমরা 3-এ যাই। 3-এ গিয়ে আমরা দেখব Z1 প্লাস Z2 যখন আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করব, এটা অবশ্যই তাদের আলাদাভাবে অ্যাবসোলিউট ভ্যালু বের করার যোগফলের সমান অথবা তার থেকে ছোট হবে। ঠিক আছে, এটাকে আমি আবার জেনারেলাইজ করতে পারি এভাবে, যদি এরকম Z1 প্লাস Z2 Zn পর্যন্ত থাকে তাহলে এগুলি সবগুলি মিলে হবে Z1 প্লাস Z2 প্লাস Zn। এইভাবে আমি লিখতে পারবো। আমার একইভাবে আমি 4 নম্বর ইয়াটা দেখি, সেটা হলো Z1 প্লাস Z2, এটা অবশ্যই তাদের বিয়োগফলের সমান অথবা তার থেকে ছোট হবে। আবার এভাবে লেখা যায় Z1 মাইনাস Z2 ইজ ইকুয়াল টু Z1 মাইনাস Z2।
এভাবে লেখা যায়। এগুলি আমরা যেটা করতে পারি সেটা হলো ছোট ছোট কয়েকটা সংখ্যা দিয়ে এগুলিকে আমরা আসলে টেস্ট করে দেখতে পারি যে এগুলি আসলেই ঘটছে কিনা। ঠিক আছে, সো এই কয়েকটা প্রপার্টি আমাদের আসলে পরবর্তীতে কাজে লাগবে, যার জন্য অ্যাবসলিউট ভ্যালুর যে অ্যালজেব্রা আছে সেই অ্যালজেব্রাটার মোটামুটি নিয়মগুলি আমরা দেখে রাখি। এখন আরও কিছু জায়গায় আমরা যাব সামনে। সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে কমপ্লেক্স নাম্বারকে আমরা আসলে একটা অর্ডার পেয়ার হিসাবে বিবেচনা করতে পারি। কমপ্লেক্স নাম্বারস ক্যান বি represented as ordered pair, এরকম এ বি। এক্ষেত্রে এ আর বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, বাট এ বি ডিফাইন্ড এস অ্যাকচুয়ালি এ আই বি। এভাবে আমরা আসলে এটাকে ডিফাইন করব। সো এখন আমরা ইকুয়ালিটি প্রপার্টি আলোচনা করতে পারি। এ বি ইকুয়াল টু সি ডি, কখন? যখন এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি, তারপর আমরা তাদের সাম যদি নিই তাহলে এ বি প্লাস সি ডি ইকুয়াল টু এভাবে লিখতে পারি এ প্লাস সি বি প্লাস ডি, অথবা তাদের প্রোডাক্ট এভাবে লিখতে পারি এ বি ডট সি ডি দিস ইজ ইকুয়াল টু এ সি মাইনাস বিডি, আবার এডি প্লাস বিসি। তো এভাবে লিখতে পারি। কোনো একটা প্রোডাক্টকে এখানে গুণ করে দিতে পারি এম এ এম বি, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে ধরো তো আমি তাহলে আই স্কোয়ারকে কী লিখতে পারি? আই স্কোয়ার ইকুয়াল টু আসলে 0 1 ইকুয়াল টু -1 0, এভাবে আমরা লিখতে পারি। সো এভাবে আমরা আসলে আমরা এগুলিকে ডিফাইন করতে পারি। এখন আমরা দেখব যে একটা কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। এ কমপ্লেক্স নাম্বার can be graphically represented. আমরা চাইলে একটা কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ধরো আমরা তার জন্য কি লাগবে? আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। এরকম আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা করব। ধরো এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। আমি এখানে নাম্বার থাকবে 1 2 3 এটসেট্রা। এদিকেও নাম্বার থাকবে 1 2 3 4 এটসেট্রা। এদিকে থাকবে -1 -2 -3 এটসেট্রা। এদিকে থাকবে -1 -2 -3, এভাবে থাকবে। এখন ধরো কোনো একটা নাম্বার আমরা বিবেচনা করি জেড ইকুয়াল টু 3 + 4i, এটাকে আমরা 3 4 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এটা এদিকে যাবে 3, এদিকে যাবে 4, কাজে এটা হবে পি। ধরো এটাকে আমি পি বিন্দু বলি, পি হবে 3 4। আবার একটা জেড, এটা ধরো Z1 বা Z2, এটাকে আমি বলতেছি -3 বিন্দু। এটাকে তাহলে -3 বিন্দু হলে -3 এদিকে যাবে, 3 এদিকে যাবে। এটা হলো তাহলে কিউ বিন্দু, যেটা -3 দিয়ে রিপ্রেজেন্ট করবে। তার মানে আমাদের এক্স এক্সিসটা হচ্ছে একটা রিয়েল এক্সিস, আর ওয়াই এক্সিসটা হচ্ছে একটা ইমাজিনারি এক্সিস। এই এক্স এক্সিসের এবং ওয়াই এক্সিসের মধ্যে এক একটা বিন্দু এক একটা তোমার ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার ডিফাইন করে। এখন এক্স এক্সিসের উপর সবগুলি বিন্দু হচ্ছে পিওর রিয়াল, আর ওয়াই এক্সিসের সবগুলির মধ্যে যতগুলি বিন্দু আছে সবগুলিকে আমরা বলতে পারি পিওরলি ইমাজিনারি। সো এটা আমরা একটা জিনিস শিখলাম, যে এটা আমরা যে কোনো বিন্দু আসলে গ্রাফিক্যালি
রিপ্রেজেন্ট করা যাবে। এখন তারপরে আমরা দেখি যে এই কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে কিভাবে আমরা দেখাতে পারি। সো তারপরে আমাদের নেক্সট টপিকটা হলো পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে আমরা ধরি আমরা একটা কমপ্লেক্স প্লেন কল্পনা করি। এটা হলো এদিকে 0 x প্রাইম y প্রাইম। ধরো এখন যে কোনো একটা বিন্দু P মনে করি যা xy দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে ইফ P is a point in the complex plane corresponding to the complex number ধরো xy or x plus iy দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এখন আমি ধরো এটাকে আমি বললাম দিস ইজ মাই আর। এটাকে যদি আমি অ্যাঙ্গেল থিটা বলি, তাহলে এটা হলো x ইকুয়াল টু হবে আর কস থিটা, আর এটা y ইকুয়াল টু হবে আর সাইন থিটা। এটা গ্রাফিক্যালি একদম পরিষ্কার। তাহলে z ইকুয়াল টু লেখা যায় z ইকুয়াল টু এক্স প্লাস আই, এটাকে আমি লিখতে পারি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এই হলো গিয়ে তোমার জেডের বর্ণনা। তাহলে জেড ইজ কল্ড, এটা হলো কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। সো দিস ইজ কল্ড দ্য পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এটাকে বলবো আমি পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এটা সামটাইম, এটা অনেক সময় এইভাবে এই শব্দটা দিয়ে প্রকাশ করে, সিটা এত বড় দেওয়া যাবে না, CIS থিটা, কস না, এটা CIS থিটা মানে কস প্লাস আই সাইন থিটা। এটা এইভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করে। তো এখন আমরা এটা সিস থিটা ইকুয়াল টু আসলে কস থিটা প্লাস আই সাইন থিটা। সো এইভাবে আমরা আসলে পোলার ফর্মের মাধ্যমেও আসলে একটা কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করতে পারি। এখন আমরা একটা থিওরেমে যাব। থিওরেমের নাম হলো ডি ময়বার্স থিওরেম। চলো আমরা ডি ময়বার্স থিওরেমটা শিখি। আমরা এটা প্রথমে স্টেটমেন্ট পড়ব, পরে এটাকে প্রমাণ করব। চলো প্রথমে থিওরেমটা জানি। ইফ z equal to x1 z1 equal to x1 plus iy1 equal to r1 cos theta 1 plus I sin theta 1 and আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে আমার z2, যেটা সমান x2 yi2 ইকুয়াল টু r2 cos theta 2 প্লাস I sin theta 2। এরকম যদি হয় তাহলে we can show
that z1 z2 equal to r1 r2 cos theta 1 plus theta 2 plus I sin theta 1 plus theta 2 and z1 by z2 equal to r1 by r2 into cos theta 1 minus theta 2 plus I sin theta 1 minus theta 2. সো এই জিনিসটা এটাকে আমি যদি জেনারেলাইজ করি, we get, এখন যদি আমি অনেকগুলো গুণ করি z1 z2 zn ইকুয়াল টু হবে r1 r2 rn into cos theta 1 theta 2 theta n plus I sin theta 1 plus theta 2 plus theta n এভাবে আমি দেখাতে পারি, এটা দেখাতে পারি। এখন if z1 equal to z2 equal to zn equal to z হয়, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে z to the power n equal to r into cos theta plus I sin theta to the power n. This is equal to r to the power n cos n theta plus n sin theta. এখন আমার এটা হলো কি আমার স্টেটমেন্ট যে আসলে ডি ময়ভার থিওরেমটা কি। এখন আমার ডি ময়ভার থিওরেমটা প্রথমে প্রমাণ করতে হবে। লাইনটা আবার একটু ঠিক করে নাও, এটা হবে r to the power n cos n theta plus sin I into sin n theta। এই লাইনটা আমি ঠিক লিখিনি, এটা আবার জন্য আবার একটু লিখে দিলাম। এখন আমরা ডি ময়ভার থিওরেমটা প্রমাণ করব। ধরো দেওয়া আছে z1 equal to r1 cos theta 1 plus I sin theta 1 and z2 equal to r2 cos theta 2 plus I sin theta 2। এখন আমি z1 z2 দুটাকে আমি গুণ করে দিব। z1 z2 এখানে একটু আমার হেডিং লেখা উচিত ছিল, প্রুফ অফ ডি ময়ভারস থিওরি। এটা আমার এখন প্রমাণ করতে হচ্ছে। এখন গুণ যদি করে দিই তাহলে আমার হবে এরকম r1 cos theta 1 plus I sin theta 1 r2 cos theta 2 plus I sin theta 2। এখন r1 r2 কে আমি প্রথমে আলাদা করে নিলাম, তারপরে আমি লিখব cos theta 1 cos theta 2। এখন এইটা আমার এই টার্ম গুণ করলে হবে I স্কোয়ার মাইনাস 1 মাইনাস sin theta 1 sin theta 2। তারপর ক্রস টার্মগুলি আমি যোগ করে নিলাম প্লাস I sin theta 1 cos theta 2 মাইনাস না, এটা প্লাস হবে sin theta 2 cos theta 1। সো এইভাবে আমি যদি করি তাহলে আমি পাবো r1 r2। এখন এই জিনিসটাকে আমি লিখতে পারি cos theta 1 plus theta 2 plus I, আর এই দুইটাকে যোগ করলে আমার হবে sin theta 1 plus theta 2। এটা আমরা বেসিক অ্যালজেব্রা বেসিক ট্রিগোনোমেট্রি রুল ব্যবহার করলে আমরা আসলে পেয়ে যাই। তারপর আমরা একটু ভাগেরটা
কনফার্ম করি। এখন Z1/Z2 equal to R1 cos theta 1 plus cos theta, sorry, আবার লিখি Z1/Z2 equal to R1 cos theta 1 plus I sin theta 1 divided by R2 cos theta 2 plus I sin theta 2। এখন আমি R1 R2 আমার এখানে থাক, আমি নিচে আমি করব কি এই একই জিনিসের মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে আমি পাবো cos theta 2 plus I sin theta 2 into cos theta 2 minus I sin theta 2, আর উপরে পাবো আমি cos theta 1 plus I sin theta 1 into cos theta 2 minus I sin theta 2। এখন নিচেরটা যদি আমি গুণ করি তাহলে আমার আসবে cos square theta 2 plus sin square theta 2, আর উপরে হবে cos কলম শেষ হবে, কলম খুঁজে পাচ্ছি না, কাজে পেন্সিল দিয়ে ক্যালকুলেশনটা শেষ করে দিই। cos থিটা, এখন এটার সাথে এটা গুণ, cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1, এটা বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কারণ পেন্সিলের লেখা অনেক ছোট। sin থিটা 2 নিজের অবশ্য গুণ করলেই পারবা, প্লাস I অফ, প্রথমে আমার আসবে তাহলে sin থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 2 cos থিটা 1। এটা যদি করি তাহলে রেজাল্টটা হলো এরকম, R1/R2 এটার মান হয়ে যাবে 1, কাজে এটা আমার লিখতে হবে না। এই দুটো মিলে হবে cos থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস I sin থিটা 1 মাইনাস থিটা 2। তো এখন কলম খুঁজে পাচ্ছি না, কাজে এখন আপাতত এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো। তো পরের দিন আবার আমরা এরপর থেকে শুরু করি। খোদা হাফেজ সবাইকে।